নমস্কার। আজকে কন্যা রাশিকে নিয়ে বলবো। শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনিদেব নক্ষত্র পরিবর্তন করলো জানুয়ারি মাসের 20 তারিখে। 18ই মে পর্যন্ত নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকবে। এই সময় থাকাকালীন কন্যা রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তো এমনিতেই বলবান হয়ে যায়। তো শনির অবস্থান শনির জন্য যথেষ্ট ভালো অবস্থান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তো শনি কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি, সেরকম ষষ্ঠ ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে। তো যেহেতু কারক গ্রহ, এতদিন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছিল, এবার নিজের নক্ষত্র অবস্থান করবে। আর এই মুহূর্তে যে গ্রহদের অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো। রাহু নিজের নক্ষত্র অবস্থান করছে ষষ্ঠ ঘরে, তারপরে কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে, সেটা হচ্ছে সিংহ রাশিতে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এবং মার্চ মাসের শেষের দিকে আবার কেতুও নক্ষত্র পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। শনির সাথে একটা কেন্দ্রের সম্পর্ক হয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোও যথেষ্ট ভালো। শনির উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে, যেটা হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘর। এবং শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকেও দেখছে দেবগুরু বৃহস্পতি, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি ষষ্ঠ ঘর। এবং এই ঘরে কিন্তু আবার রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর উপরেও কিন্তু দৃষ্টি থাকছে। অপরদিকে শনির তৃতীয় দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি রাশির উপরে পড়ছে, এবং দশম দৃষ্টি যে পড়ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, যেটা হচ্ছে চতুর্থ ঘর। তো শনির দশম দৃষ্টিতে থাকে কি কর্মের ফল, আর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে কি মানে বিশাল একটা ভালো যোগ। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে। এই সময়কালে কন্যা রাশির সব দিক থেকেই ভালো। একটা যে জিনিসটা উঠে আসছে, জিনিসটা যথেষ্ট ভালো। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে যখন ছিল তখন জিনিসটা ছিল কি যে নিজের দৈহিক কষ্টটাকে কষ্ট না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। আর এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে আসা মানে কি যে সেই নক্ষত্রের গুণগুলোকে এখন শনি তুলে ধরবে। অর্থাৎ এখন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে নিয়ে বুঝতে হবে যে এই নক্ষত্রটা কি। এবং শনি মানে কি, শনি মানে হচ্ছে সেবা শ্রম, শনি মানে হচ্ছে কর্তব্য, দায়িত্ব, এগুলো অনুশাসন প্রিয়। শনির সময়কে যথেষ্ট মূল্য দিতে হবে। যেখানটাতে যে কর্তব্য সেই ন্যায়ের কারক, ন্যায়ের দেবতা, অর্থাৎ ন্যায় পথে চলতে হবে। এবার সপ্তম ঘরে অবস্থান করছে, তাহলে কিসের কর্তব্য কিসের দায়িত্ব সবগুলো কিন্তু বুঝতে হবে, যে এই দিকে চলতে হবে, এই দায়িত্ব এই জিনিস করতে হবে কন্যা রাশিকে। তো কন্যা রাশির ক্ষেত্রে তৃতীয় দৃষ্টিই পড়ছে হচ্ছে ভাগ্যের ঘরে, যেটা নবম ঘর। নবম ঘর থেকে পিতাকে বুঝায়, তাহলে পিতার উপর দায়িত্ব, কর্তব্য, প্রশাসন জিনিসটা সেই জিনিসটাকে বুঝাচ্ছে। তো ভাগ্য জিনিসটাকেও বুঝাচ্ছে, এটা ধর্মের ঘর, আধ্যাত্মিক জগতের ঘর। তো সেই জগৎটাকেও এই সময় বুঝাচ্ছে যে এই জগতের দিকে তোমার কি কর্তব্য রয়েছে, সেই কর্তব্য। সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। শনি তো ধীরে চলা গ্রহ, এবার রাশির উপর দৃষ্টি চলা মানে শনি বুঝাচ্ছে যে তোমাকে ধীরে সুস্থেই চলতে হবে, এবং তোমাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। শনির দশম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। তো চতুর্থ ঘরে দশম দৃষ্টি পড়া মানে কর্মের ফল। তো চতুর্থ ঘরটা কিসের ঘর? মায়ের ঘর, বন্ধু বান্ধব, কলেজের শিক্ষা, রাজনৈতিক দিক, বহু রকম জিনিস বুঝায় এই চতুর্থ ঘর থেকে। কর্মের জায়গা জমি সংক্রান্ত কাজ থেকে বহু রকম জিনিস বুঝায়। তো এই ঘরের প্রতি তোমার কি কর্তব্য রয়েছে সেই জিনিসগুলোকে তোমাকে করতে হবে। এবং শনি হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি, সন্তানের ঘর, শিক্ষার ঘর, সরকারি বেসরকারি কর্ম, মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেট, অনেক কিছু। এছাড়া ষষ্ঠ ঘর রোগ রিপু ঋণ। অর্থাৎ এই ঘরগুলো প্রতি তোমার যে কর্তব্য, তোমার যে দায়িত্ব, সেগুলো তোমাকে করতে হবে। এবং তার সাথে যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের যে গুণ, সেটাকে তার সাথে সংমিশ্রণ করে তোমাকে এগিয়ে চলতে হবে। তারপরেই শনি হবে প্রসন্ন, এবং তখন শনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দিবে। এবং এই যে গোচর, এই গোচরের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে গুরুর সাথে কিন্তু শনির একটা কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই কন্যা রাশির ক্ষেত্রে। তো এখন এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কি বুঝাচ্ছে? উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সমৃদ্ধশালী নক্ষত্র, জীবনের সমৃদ্ধি বহন করে নিয়ে আসে এই উত্তরা ভাদ্রপদ, যার জলধারায়, যেটাকে বলা হচ্ছে যে এই এমনই একটি জলধারা যে জলধারাতে গাছপালা প্রকৃতি সেজে উঠে, অর্থাৎ প্রকৃতি জেগে উঠে, প্রকৃতি বাড়তে শুরু করে। যে গাছপালা যখন জল জিনিসটাকে পেয়ে যায়, জল তো হচ্ছে জীবন, তো গাছপালা সেই জল পেয়ে গেল, সেই জলে কি হচ্ছে যে প্রকৃতি সেজে উঠছে, গাছপালা। তো এই জিনিসটাকে বোঝাচ্ছে সমৃদ্ধিশালী, অর্থাৎ সমৃদ্ধি বহন করে নিয়ে আসছে। যার জন্য কিন্তু খুবই ভালো নক্ষত্র, এক কথায় বলতে গেলে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্র মানে এটা এমন একটি নক্ষত্র, এই নক্ষত্র দিয়ে আবার বাড়ির সেই গুরুজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যে গুরুজন ব্যক্তি নিজের অভিজ্ঞতা, যে যে বেশি সময় দেখেছে, সেই অভিজ্ঞ জিনিসটাকে বোঝাচ্ছে, যে তার অভিজ্ঞতার দ্বারা, তার বিশ্লেষণ করার ক্ষমতা,
সেই ক্ষমতার দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাকে কিন্তু বুঝাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতেই পড়ে, 4টি চরণ, দেবগুরু বৃহস্পতির রাশি এবং শনির নক্ষত্র। শনির নক্ষত্র অর্থাৎ গুরুর জ্ঞান এবং শনির যে ন্যায় কর্ম, শনির যে হিসাব, সেই জিনিসটা উঠে আসছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা খুব হিসাবী প্রকৃতির হয়, ম্যাথামেটিক্স জিনিসটাকে খুব যথেষ্ট বুঝে এবং ধীর স্থির, খুবই ঠান্ডা মেজাজে এবং ধীর মস্তিষ্কে, মানে ঠান্ডা মেজাজে চলে। এদের ডিসিশন নিতে দেরি হলেও এদের কিন্তু জীবনের প্রতি কোনো আক্ষেপ থাকে না এবং যে ডিসিশনটা নেয় সেটা কিন্তু যথেষ্ট কার্যকরী হয়। যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বলা হয় এক কথায় কুলদীপক, মানে এদের কাজের জন্য সমাজ এদেরকে মনে রাখে, এদের ফ্যামিলির লোক এদেরকে মনে রাখে, দীর্ঘদিন মনে রাখে এদের কাজের জন্য, এবং এদের অ্যাডভাইস শুনে যারা চলে তারা কিন্তু জীবনে দাঁড়িয়ে যায়। তো উত্তরা ভাদ্রপদ কিন্তু এমনই নক্ষত্র, এরা জীবনটাকে একেবারে সম্পূর্ণ হিসাবের মধ্যে নিয়ে চলে আসে, হিসাব করে চলতে ভালোবাসে। একটা উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতকের মধ্যে এই গুণগুলো বিশেষভাবে থাকে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 26তম নক্ষত্র, যার বিস্তার হচ্ছে 333 ডিগ্রি 20 মিনিট থেকে 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তার। এবং এই নক্ষত্রের যে সিম্বল সেটা দেওয়া হয়েছে ওয়াটার অফ স্নেক, অর্থাৎ জলে একটি সাপ, যে সাপের কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন, উপরের অংশটা হচ্ছে দেবতার মতন, এবং এই দেবতাকে বলা হয় আহির বুধান্না, একটা রুদ্রের নবম অবতার এক কথায় বলতে গেলে, এবং যাকে শেষনাগের সাথে তুলনা করা হচ্ছে। এবং এই শেষনাগের উপরেই কিন্তু শিবরি বিষ্ণু শয়ন করছে, অর্থাৎ যে লালনকর্তা, যে পালনকর্তা, সে শয়ন করছে। তাহলে কতটা কি ব্যাপার উঠে আসছে, একটা মেডিটেশনের ব্যাপার, একটা ধীর স্থির ব্যাপার, একটা শালীনতার ব্যাপার, একটা বুঝার ব্যাপার, একটা অভিজ্ঞতার ব্যাপার, সব কিছু কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে কন্যা রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে শনির এই নক্ষত্রে অবস্থান, কারণ শনির সপ্তম দৃষ্টিই পড়ছে কন্যা রাশির উপর। অর্থাৎ কন্যা রাশির মধ্যে এখন ধীরে চলা, ধীর ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া, এইগুলো জিনিস বিশেষভাবে উঠে আসবে। নিজেকে ঝুট ঝামেলা, গন্ডগোল, অশান্তি এগুলো থেকে দূরে রাখা, এগুলোও উঠে আসবে। এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসবে, এবং যে কাজগুলো করবে তার মধ্যে একটা স্থায়িত্ব জিনিস ফিরে আসা, যে কাজগুলোতে বিগত দিনে অশান্তি ছিল সেই জায়গাগুলোতে একটা সুষ্ঠু মীমাংসা বা এগিয়ে চলবে, একটা যে একটা ধীর ঠান্ডা মাথায়, সেই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। যে স্থির পেয়ে যাওয়া, যে যেখানে কাজকর্ম করছে সেই জায়গাটা হয়তো অস্থির ছিল, যে পার্মানেন্ট ছিল না, কারণ পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে শনি। পঞ্চম ঘর থেকে সরকারি বেসরকারি কর্ম জিনিসটাকে বুঝায়, তো সেই কর্ম, যে কর্মের স্থিরতা ছিল না, সেই কর্মে কিন্তু একটা স্থিরতা জিনিসটা বুঝাচ্ছে। এবং সপ্তম ঘর দাম্পত্য জীবনটাকে বুঝাচ্ছে, সপ্তম ঘর পার্টনারশিপের ব্যবসা জিনিসটাকে বুঝাচ্ছে, রোজগারের আয় ইনকাম বুঝাচ্ছে। অর্থাৎ যাদের দাম্পত্য জীবনে একটা অশান্তির পরিবেশ ছিল, সেই অশান্তির পরিবেশ নির্মূল হয়ে যাওয়া এবং শান্তির পরিবেশ ফিরে আসা, এটাও বুঝাচ্ছে। এবং তার সাথে যাদের দীর্ঘদিন ধরে যারা বিবাহের আবদ্ধ হচ্ছিল না, সেই জায়গাটাও বুঝাচ্ছে, কারণ এটা হচ্ছে সমৃদ্ধের নক্ষত্র। এবং এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই গুণী প্রকৃতির হয়, এবং বিশেষ করে কিন্তু নারী এমন হয় এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যাদেরকে বিবাহের জন্য অনেকে প্রস্তাব দেয়, কারণ একে মা লক্ষ্মী, মানে অন্নপূর্ণার সাথে তুলনা করা হয়েছে, যে গৃহে যায় সেই গৃহের কিন্তু একটা ভালো উন্নতি ঘটিয়ে দেয়। সেই জিনিস কিন্তু হচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ সমৃদ্ধির নক্ষত্র। এই নক্ষত্রের 4টি চরণই পড়ে মীন রাশিতে, এবং এই নক্ষত্রের যে সিম্বলগুলো, যেরকম এই নক্ষত্রে যে পশুর কথা বলা হয়েছে সেটা গাই গরুকে বুঝাচ্ছে, যে গাছের কথা বলা হয়েছে সেটা নিম গাছকে বুঝাচ্ছে। তো নিম গাছের কী কাজ? অক্সিজেন ফিল্টার করে দেওয়া। এবং এর যে ত্রিমূর্তি সেটাও হচ্ছে শ্রীহরি বিষ্ণু, যে শ্রীহরি বিষ্ণু সাপের উপর শয়ন করছে, যে লালন পালনকর্তা যে শয়ন করছে যার উপর, তাহলে সে কি অবস্থায় রয়েছে, সে এক ধীর স্থিরভাবে রয়েছে, সেইভাবেই কিন্তু জীবনের ডিসিশন নেওয়ার একটা বিশাল ক্ষমতা থাকে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যে মানে পাখির কথা বলা হয়েছে, যেটা সিম্বল, সেটা কিন্তু আউল, অর্থাৎ পেঁচার কথা বলা হয়েছে। এবং যে ত্রিমূর্তি সেটা হচ্ছে শ্রীহরি বিষ্ণু, যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আকাশ তত্ত্ব আর শনি বায়ু তত্ত্ব। এবং তার সাথে হচ্ছে যে মানে যেটা হচ্ছে মেন জিনিস, সেটা যে এই নক্ষত্রের ধীরে চলা যেরকম একটা গতি থাকে, আর তার সাথে হচ্ছে যে মানে যে পুরুষার্থের কথা বলা হয়েছে, সেটা কিন্তু কামকে বলা হয়েছে, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ করা। তো মনের ইচ্ছাটা পূরণ করা হবে কখন? যখন তুমি ধীরে সুস্থে নিজের গন্তব্যস্থলে পৌঁছাবা, তখনই কিন্তু শনি তোমার মনের ইচ্ছাটাকে পূরণ করাবে। যে বর্ণের কথা বলা হয়েছে সেটা ক্ষত্রিয় বর্ণ, এই জিনিস বুঝাচ্ছে। এবং যে গণের কথা বলা হয়েছে সেটা কিন্তু মানবগণ। অর্থাৎ এদের বিশ্লেষণ ক্ষমতা এতটাই থাকে যে দূর পর্যন্ত এরা কিন্তু বিশ্লেষণ করে দেয় সেই জিনিস, যে এদের ডিসিশন নিতে যদি কোনো ক্ষেত্রে দেরি হয়, সেই জিনিসের জন্যও কিন্তু এরা জীবনে আক্ষেপ করে না। অর্থাৎ শনির এই অবস্থান এই কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে, জীবনে কিন্তু একটা উন্নতি বহন করে নিয়ে আসছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছিলেন তাদের মধ্যে একটা ধীর স্থির আসবে এই সময়কালে,
পার্টনারশিপ, সেখান থেকে একটা ভালো প্রজেক্ট লাভ জীবনে করে যাওয়া, জীবনে উন্নতির নতুন দিশা, সেই জিনিসগুলো পেয়ে যাওয়া। যে মানুষের জীবনে হিসাবটাই তো সব থেকে আগে, হিসাব করে না চললে তো হয় না, সেই জিনিস কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে যে তোমাকে হিসাব করে চলতে হবে। তুমি হুটহাট করে কারো কথাতে তুমি বলে দিলা সেটাও না, সেই জিনিসগুলো কিন্তু চলবে না। এই সময়কালে যারা শনিজাত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চামড়ার ব্যবসা, লোহার ব্যবসা, খাদানের ব্যবসা, কয়লার ব্যবসা, সেই দিক থেকে উন্নতি। আবার দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, তো দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত ব্যবসা যেরকম লোহা, চাঁদি, পিতল, তারপরে কাঁসা, তামা, ব্রোঞ্জ, এইগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। সরকারি কাজের বহু যারা চেষ্টা করছেন সেই কাজগুলোটায় উন্নতির যোগ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, সেই কাজগুলো জুড়ে রয়েছে, এবং তার সাথে জুড়ে রয়েছে আধ্যাত্মিক চেতনা, ঈশ্বরের প্রতি অসীম বিশ্বাস, সেগুলোও কিন্তু জুড়ে রয়েছে এই সময়কালে। চতুর্থ ঘর শনির দৃষ্টি পড়ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। অর্থাৎ এই সময়কালে পিতামাতার শরীর স্বাস্থ্যেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা অসুখ বিসুখে ভুগছেন, দীর্ঘকালীন কোনো অসুখ বিসুখে, তারা ট্রিটমেন্টের মধ্যে থাকলে অবশ্যই শারীরিক দিক যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে বন্ধু বান্ধব সবারই সঙ্গ পাওয়া যাবে। তবে বন্ধু বান্ধবরা যদি এই সময় তুলে এই কন্যা রাশির সাথে থাকে, কিংবা কন্যা রাশির যদি যুক্তি, কন্যা রাশির যদি জ্ঞান নিয়ে চলে, তাহলে কিন্তু অনেক দূর এগোতে পারবে। কন্যা রাশির যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু বড় সম্মানিত পদ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির এই সময়কালে। অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতি জোগাড় থাকছে। তবে কি, যে কোনো কাজ করতে গেলে ঠান্ডা মাথাতেই করতে হবে, শনি কিন্তু এটাই বুঝাচ্ছে। শনি থেকে দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু বুঝাচ্ছে। শনি হচ্ছে পঞ্চমপতি, সেরকম ষষ্ঠপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। তো পঞ্চম ঘরের শিক্ষার জায়গাটা উঠে আসছে, সন্তানের শিক্ষা দীক্ষা, এদিক থেকে কি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো ঠান্ডা মাথায় পালন করতে হবে, সেগুলো বুঝাচ্ছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে একটা স্থিরতা বুঝাচ্ছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ফটকা ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকেও ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় ইনভেস্ট জিনিসটা করতে বুঝাচ্ছে যে একটা এই সময়কালে করা ইনভেস্ট, সেটা কিন্তু আগামী দিনে একটা ভালো ফল প্রদর্শিত হবে। কারণ এটা স্থির নক্ষত্র, বললাম এক কথায় যে এটা সমৃদ্ধশালী স্থির নক্ষত্র। অর্থাৎ আজকের দিনে করা ইনভেস্ট আগামী দিনে যথেষ্ট লাভবান হবে। এবং ষষ্ঠ ঘরের অধিপতি চিকিৎসা বিজ্ঞানও উঠে আসছে। যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ উঠে আসছে, এবং সেবার দিকটাও উঠে আসছে। যে যারা বহুদিন ধরে অসুখ বিসুখে পড়ে রয়েছেন, যারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, টাকা পয়সার অভাব রয়েছে, তাদেরকে কিছু দিলেও সাহায্য জিনিসটা উঠে আসছে। তো সাহায্যও এই সময়কালে করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। শনি থেকে কিন্তু সেবা জিনিসটাকেও বুঝায়, শনি থেকে দায়িত্ব কর্তব্য জিনিসটাকেও বুঝায়। অর্থাৎ নিজের দায়িত্ব কর্তব্য যেটা রয়েছে, তোমাকে সেটা সুষ্ঠুভাবে পালন করতে হবে, এবং হিসাব করে কিন্তু তোমাকে চলতে হবে। আগে বললাম এটা ম্যাথামেটিক্সের, মানে হিসাব, অঙ্ক, ম্যাথামেটিক্স, এই উত্তরা ভাদ্রপদ কিন্তু বিশেষভাবে বুঝে। অর্থাৎ জীবনে যেরকম লাভ লস সব কিছু রয়েছে, সেরকম কিন্তু তোমাকে হিসাব করে চলতে হবে। অতএব এই সমস্ত জিনিস করলে বিশেষ উন্নতি। এবার কোন কাজগুলো করা যাবে না, অশান্তি, গন্ডগোল, ঝুর ঝামেলা, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এই নক্ষত্রে। কারণ এই নক্ষত্র এগুলো কিন্তু পছন্দ করে না। আর রাহু ষষ্ঠ ঘরেই কিন্তু অবস্থান করছে। অর্থাৎ রাহু কিন্তু এগুলো প্রভাব ফেলবে জীবনে, গন্ডগোল, অশান্তি, ভুল পথ, এগুলো নিয়ে আসবে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে ঠকানোও যাবে না, বেইমানিও করা যাবে না, কাউকে মিথ্যা আশ্বাসও দেওয়া যাবে না। এগুলো বিশেষ করে মনে রাখতে হবে কন্যা রাশিকে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, এবং তার সাথে মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন, এবং জটালা নারকেল দান করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।